বাসা থেকে যখন ওরা নামলো সূর্য তখন মাথার উপর, কিন্তু রোদের তেজ তেমন নেই। কেমন যেন একটা মরা আলো ছড়িয়ে আছে চারদিকে। সায়ন আর অদরা বাস স্ট্যান্ড থেকে নেমে একটা সরু মাটির রাস্তার সামনে এসে দাঁড়ালো। এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। সায়ন একবার চারপাশটা দেখে নিয়ে অদরাকে জিজ্ঞাসা করলো, আপনি রাস্তাটা ঠিকমতো চিনতে পারছেন তো? ভুল পথে গেলে কিন্তু বিপদ বাড়বে। অদরা আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়লো। হ্যাঁ চিনি, আবির আমাকে এই পথ দিয়ে নিয়ে এসেছিল। এই মাটির রাস্তা ধরে সোজা গেলেই নিশির বিল। দুজন হাঁটতে শুরু করলো। মেন রোডের কোলাহল পিছনে ফেলে যতই এগোচ্ছে ততই এক অদ্ভুত নিস্তবতা গ্রাস করছে চারপাশ। পথের দুপাশে দিগন্ত জোড়া ফসলের মাঠ, কিন্তু কোথাও কোনো চাষি নেই। গরু ছাগল চড়ছে না। বাতাসে শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। কিছু দূর যাওয়ার পর ওরা দেখলো মাঠের এক কোণে এক বৃদ্ধ লোক নিড়ানি দিয়ে ঘাস কাটছেন। অদরা থমকে দাঁড়ালো। তার বুকের ভিতরটা দগ করে উঠলো। সেই প্রথম দিনের স্মৃতি বেশি উঠলো তার মনে। সেই অদৃশ্য গ্রামের মানুষগুলো যারা তাকে দেখছিল না। এই লোকটিও কি তাদেরই একজন, কোনো অতৃপ্ত আত্মা? সায়নও কিছুটা সতর্ক হয়ে গেল, কিন্তু তখনই বৃদ্ধ লোকটি সোজা হয়ে দাঁড়ালেন। গামছা দিয়ে মুখের গাম মুছে ওদের দিকে তাকিয়ে বাসখাই গলায় হাঁক দিলেন, তোমরা কারা গো? ওই দিকে কই যাইতেছ? অদরা আর সায়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মানুষটা কথা বলছে, অন্তত ভূত নয়। সায়ন এগিয়ে গিয়ে বলল, আমরা নিশির বিলের দিকে যাচ্ছি চাচা। শুনে বৃদ্ধর চোখ কপালে উঠল। তিনি নিড়ানিটা মাটিতে গেঁথে বললেন, তোমরা কি পাগল হইছো? যাই না বুঝে কেউ ওই দিকে যায়? ওইটা তো মরা মানুষের দেশ। ওখানে যাওয়া আর জমের দুয়ারে যাওয়া একই কথা। সায়ন হাসলো। এমনিতেও তো আমরা মৃত্যুর মুখেই দাঁড়িয়ে আছি। যে অভিশাপ আমাদের পিছনে পড়ছে তার থেকে পালানোর পথ নেই। এর শেষ দেখতেই যাচ্ছি। বৃদ্ধ কিছুক্ষণ সায়নের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে করুণা ফুটে উঠল। হায় রে, এই অভিশাপ তো আজ নতুন না। প্রায় 30 বছর ধরে এই গ্রামে শনি লাইগে আছে। কত মানুষ গেল আর ফিরল না। জানি না এই অভিশাপের শেষ কোনোদিন হবে কিনা। তিনি দীর্ঘশ্বাস ফেলে ঘাসের বস্তাটা মাথায় তুলে নিলেন। যাও বাবা, উপরওয়ালা তোমাদের সহায় হন। তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি ফিরে আসবা। বৃদ্ধ চলে যেতেই অদরা সায়নের দিকে তাকিয়ে ব্রু কুঁচকে বলল, একটা জিনিস খেয়াল করেছেন? কেউ বলে 30 বছর, কেউ বলে 20 বছর, কেউ বলে 25, আবার উনি বলছেন 30 বছর। এক একজন এক এক রকম বলছে। আসল সময়টা যে কবে কিছুই তো বুঝতে পারছি না। সায়ন হাঁটতে হাঁটতে বলল, লোকমুখে কথা তো বদলাবেই। কেউ হয়তো নিজের জন্ম থেকে শুনছে, কেউ বা শুনে শুনে বলছে। আসল ঘটনা বের করতে হলে আমাদের সেই উৎপত্তি স্থলে পৌঁছাতে হবে। তারা হাঁটতে হাঁটতে এক সময় নিশিরবিল গ্রামের সীমানায় প্রবেশ করলো। গ্রামটা যেন সময়ের প্রেমে আটকা পড়ে আছে। কোনো মানুষের সারা শব্দ নেই, কিন্তু বাড়িঘরগুলোর অবস্থা দেখে অবাক হতে হয়। 30 বছর ধরে পরিত্যক্ত একটা গ্রামের বাড়িঘর তো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কথা, লতা পাতায় ডেকে যাওয়ার কথা, কিন্তু এখানে তেমনটা নেই। মাটির রাস্তাটা পরিষ্কার, যেন রোজ সকালে কেউ ঝাড়ু দেয়। বাড়িগুলোর উঠোন নিকানো, টিনের চালগুলোতে জং ধরলেও ভেঙে পড়েনি। জানালার পাল্লাগুলো খোলা, যেন ভিতরের মানুষটা এখনই উকি দিবে। অথচ কোথাও কেউ নেই। এটা যেন থাকা আর না থাকার অদ্ভুত এক ভোজবাজি খেলা। অদরা আঙ্গুল তুলে দূরে একটা দোতলা বাড়ির দিকে ইশারা করলো। ওই যে ওই বাড়িটা, ওখানেই আবির আমাকে নিয়ে গিয়েছিল, ওটাতেই আমরা ছিলাম। সায়ন বাড়িটার দিকে তাকালো। বেশ পুরনো আমলের জমিদার বাড়ির দাসে তৈরি। পলেস্তারা খসে গেল, অভিজাত্য কমেনি, কিন্তু বাড়িটার দিকে তাকালেই কেমন যেন একটা গা চমচমে ভাব হয়। সায়ন বলল, চলুন ভিতরে গিয়ে দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। তারা বাড়ির গেট ঠেলে ভিতরে ঢুকলো। উঠোনে শুকনো পাতার স্তূপ নেই, বারান্দায় ধুলোর আস্তরণ নেই। সবকিছু কেমন সাজানো গোছানো। সায়ন সাবধানে পা পেলে মূল দরজা দিয়ে ভিতরে ঢুকলো। অদরা তার ঠিক পেছনে। বসার ঘরটা বেশ বড়। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল আর একটা চেয়ার। দেয়ালে ঝুলানো একটা ক্যালেন্ডার, যার সালটা পরা যাচ্ছে না। সবকিছু এত স্বাভাবিক যে মনে হচ্ছে বাড়ির লোকজন হয়তো পাশের ঘরেই আছে। সায়ন নিচু গলায় বলল, খুব সাবধানে থাকুন। এই স্বাভাবিকতাই সবচেয়ে বড় অস্বাভাবিকতা। এখানে এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখছে। অদরার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে সায়নের খুব কাছাকাছি সরে এলো। এই নিস্তব্ধ বাড়ির প্রতিটা কোণ যেন হাজারো রহস্য বুকে নিয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। অদরা পা টিপে টিপে দোতলায় সেই ঘরটার দিকে এগিয়ে গেল, যেখানে আবিরের সাথে এসেছিল।
সায়ন তার ঠিক পেছনে। দরজাটা আধ খোলা। ভিতরে ঢুকতেই দেখা গেল ঘরটা ঠিক তেমনই আছে যেমনটা অদরা শেষ দেখেছিল। বিছানার চাদর টান টান, জানালার পর্দাগুলো বাতাসে দুলছে। হঠাৎ অদরার চোখ পড়ল মেঝের এক কোণে কিছু একটা চকচক করছে। সে এগিয়ে গিয়ে নিচু হয়ে জিনিসটা হাতে তুলে নিল। একটা হাতঘড়ি। দেখা মাত্রই চিনতে পারলো সে এটা আবিরেরই। জন্মদিনে সেই আবিরকে এটা উপহার দিয়েছিল। কিন্তু ঘড়িটা হাতে নিতেই অদরার নাকে সেই পরিচিত উৎকট আর মাদকতাময় গন্ধটা এসে লাগলো। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে গেল। বুকের ভিতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পেটাতে শুরু করলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। শরীরের শিরা উপশিরায় সেই আদিম আগুনের স্রোত বয়ে যেতে লাগলো। তার চোখ গোলাটে হয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম। সায়ন অদরার দিকে তাকিয়ে বুঝলো কিছু একটা গোলমাল হয়েছে। অদরার শরীর কাঁপছে, মুখ লাল হয়ে গেছে। কি হয়েছে অদরা? সায়ন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। অদরা কোনো মতে বলল, আবার সেই অনুভূতি। আমি পারছি না সায়ন। সায়ন দ্রুত কাঁধের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে অদরার দিকে বাড়িয়ে দিল। নিন, এটা খান আর চোখ মুখে ভালো করে পানির জাপটা দিন। এক্ষুনি বাইরে চলুন, খোলা বাতাস দরকার। অদরা কাপা হাতে বোতলটা নিয়ে এক ডোক পানি খেলো, বাকিটা চোখে মুখে ছিটিয়ে দিল। কিন্তু তাতেও যেন শরীরের ভিতরের আগুন নিমছে না। সায়ন তাকে ধরে বারান্দায় নিয়ে এলো। বাইরের বাতাস গায়ে লাগলো, অদরার অস্থিরতা কমছে না। সে সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়লো। দু হাতে মুখ ডেকে পুপিয়ে কেঁদে উঠলো। আমি আর সইতে পারছি না সায়ন, বিশ্বাস করুন এই যন্ত্রণা অসহ্য। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিই, এর চেয়ে মরে যাওয়া ভালো। সায়ন তার পাশে হাঁটু গেড়ে বসলো। সান্ত্বনা দেওয়ার বাসায় বলল, ধৈর্য ধরুন অদরা, প্লিজ। ভেঙে পড়লে চলবে না। আমরা এর শেষ দেখে ছাড়বো। আপনি শক্ত হন। সায়ন অদরার হাত থেকে ঘড়িটা নিজের হাতে নিয়েছিল। সে ঘড়িটা নেড়ে চেড়ে দেখলো, তারপর সেটা নাকের কাছে নিয়ে শুকলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো গন্ধই পেল না, না ঘড়িতে না তার নিজের হাতে। তার মধ্যে কোনো শারীরিক উত্তেজনা বা পরিবর্তনও হলো না। অদরা, একটা জিনিস দেখুন, আমি এই ঘড়িটা শুকলাম কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, কোনো অনুভূতিও হচ্ছে না। অদরা কান্না থামিয়ে মুখ তুলল। সায়নের কথা শুনে সে অবাক হলো। সে আবার ঘড়িটার দিকে হাত বাড়ালো, আর যেই না তার আঙ্গুল ঘড়িটা স্পর্শ করলো, অমনি তার শরীর আবার জাঁকিয়ে উঠল সেই তীব্র উত্তেজনায়। এটা কিভাবে সম্ভব? অদরা বিড়বিড় করে বলল। ঠিক সেই মুহূর্তে সায়ন অনুভব করলো তার পিঠে কেউ যেন আলতো করে স্পর্শ করছে। একটা ঠান্ডা পিচ্ছিল হাত। সে চমকে পেছন করলো, আর যা দেখলো তা দেখে অদরা ভয়ে চিৎকার করে উঠল। ও মা গো! অদরা থর থর করে কাঁপতে শুরু করলো। সায়ন আতঙ্কে দুপা পিছিয়ে গেল। বারান্দার শেষ প্রান্তে প্রায় 20-30 ফুট দূরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স বড় জোর 7-8 বছর হবে। পরনে ময়লা হাফ প্যান্ট। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই অত দূর থেকেই তার হাত দুটো রাবারের মতো লম্বা হয়ে সায়নের দিকে এগিয়ে এসেছে। সেই অস্বাভাবিক লম্বা হাড়বিহীন হাত দিয়েই সে সায়নকে স্পর্শ করেছিল। বাচ্চাটার মুখে কোনো ভাব নেই, চোখ দুটো পাথরের মতো স্থির। অদরা সায়নের হাত খামচে ধরে বলল, চলো এখান থেকে, তাড়াতাড়ি পালাও, নয়তো সব শেষ হয়ে যাবে। সায়ন আর দেরি করলো না। অদরার হাত ধরে দৌড়াতে শুরু করলো। কিন্তু যাওয়ার আগে সেই লম্বা হাতটা বিদ্যুতের গতিতে আবার দিয়ে এলো। এবার সেটা সায়নকে নয়, সাপের মতো পেঁচিয়ে ধরলো অদরার কোমর। বাচ্চাটা নিজের জায়গা থেকে এক চুল না নড়ে অদরাকে নিজের দিকে টানতে শুরু করলো। বাঁচাও! অদরার আর্তনাদ করে উঠল। সায়ন প্রাণপন্ন শক্তিতে অদরার হাত ধরে রাখলো, কিন্তু সেই অতি প্রাকৃত শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠছে না। অদরা ধীরে ধীরে সেই বাচ্চাটার দিকেই হেসড়ে যাচ্ছে। সায়ন বুঝতে পারলো সাধারণ শক্তিতে কাজ হবে না। সে এক হাতে অদরাকে ধরে রেখে অন্য হাতে ব্যাগ থেকে তার দাঁড়ালো দাটা বের করলো। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কোপ বসিয়ে দিল সেই লম্বা হাত দুটোর উপর। একটা বিশ্রী শব্দ হলো। হাত দুটো কেটে মাটিতে পড়ে গেল। কাটা অংশগুলো মাছের মতো চটপট করতে লাগলো কিছুক্ষণ। তারপর কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। ওদিকে বাচ্চাটাও আর সেখানে নেই, বাতাসের মতো অদৃশ্য হয়ে গেছে। অদরা মুক্ত হয়ে মাটিতে পড়ে গেল। তার পশা মুখটা ভয়ে প্যাকাশে হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমরা মনে হয় আর বাঁচবো না সায়ন, এরা আমাদের ছাড়বে না। সে উঠে দাঁড়িয়ে সায়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সায়ন তাকে আলতো করে জড়িয়ে ধরে বলল,
এতটা নিরাশ হইও না অদরা, আমরা হার মানব না, তবে হুট করে এখানে আসাটা আমাদের ভুল হয়েছে। আমাদের আরো প্রস্তুতি দরকার ছিল। চলো ফিরে যাই, আরো ভালো করে রিসার্চ করে তারপর আসবো। তারা সিদ্ধান্ত নিল ফিরে যাওয়ার। দ্রুত পায়ে বাড়ির গেট পার হয়ে সেই মাটির রাস্তায় এসে দাঁড়ালো, যেটা দিয়ে তারা এসেছিল। কিন্তু সেখানে তাকিয়ে দুজনেই স্তব্ধ হয়ে গেল। পেছনে ফেরার কোনো রাস্তা নেই। যে দিগন্ত জোড়া ফসলের মাঠ আর মাটির রাস্তা দিয়ে তারা এসেছিল তার চিহ্ন মাত্র নেই। চারদিকে শুধু থেয়ে থেয়ে পানি, কালো গোলাটে জলরাশি বাড়িটাকে দ্বীপের মতো ঘিরে রেখেছে। মনে হচ্ছে তারা কোনো এক বিচ্ছিন্ন দ্বীপে এসে পড়েছে, যার সাথে সভ্যতার কোনো যোগাযোগ নেই। অদরা আতকে চোখ বড় বড় করে ফেলল। আমরা হঠাৎ কোথায় এসে পড়লাম সায়ন? রাস্তা কোথায় গেল? সায়ন কিছু বলার আগেই পানির নিচ থেকে বুদবুদ উঠতে শুরু করলো। তারপর পানির বুক ছেড়ে বেরিয়ে এলো সেই পরিচিত অক্টোপাসের মতো সুরগুলো। একটা, দুটো, অসংখ্য। সেগুলো লিকলিকে সাপের মতো একে বেঁকে তাদের দিকেই এগিয়ে আসতে লাগলো। সায়ন বুঝতে পারলো পালানোর আর কোনো পথ নেই। এ পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।